ফেক টু এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে আমি এর আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে আমরা প্রিপারেশন যে নিচ্ছিলাম আমাদের যে গ্রামে, সেখানে অনেক ভাই কিন্তু রিসেন্টলি চাকরি পেয়েছে। অনেকগুলো ভাই, কেউ পুলিশে পেয়েছে, কেউ WBSCTCL এ পেয়েছে, কেউ আবার তোমার CRPF এ পেয়েছে। এরকম অনেক জায়গায় চাকরি অনেক ভাই পেয়েছে। মানে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা মোটামুটি সবাই সবার সঙ্গে টাচে ছিলাম। তো তার মধ্যে একজন ভাই আজকে আমার সঙ্গে রয়েছে। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আমি তোমাদেরকে এরকম কিছু কিছু ইন্টারভিউ দেখাবার চেষ্টা করবো, যেখান থেকে তোমরা কিছুটা হলেও মোটিভেশন পাবে। ঠিক আছে, মানে এরকম একটা পরিস্থিতিতে আজকের ডেটে সরকারি চাকরি পাওয়া খুব কঠিন, এটা কিন্তু তোমরা সবাই জানো কম বেশি। তো এর পরেও এখান থেকেও লড়াই করে যে চাকরি পাওয়া যায়, সেটা তোমরা এই ভাইকে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আমরা একদম সাধারণ মানে নর্মাল কথাবার্তার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কি করলে কি হবে। ঠিক আছে, এরকম নয় যে মানে কত ঘন্টা পড়তে হবে, কি বই পড়তে হবে, এরকম ম্যাজিক্যাল কিছু তোমরা জানতে পারবে না। কিন্তু যেটা জানতে পারবে, জানলে তোমাদের কাজে লাগবে, প্র্যাকটিক্যাল কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো এই ভাই WBSCTCL এ জয়েন করেছে। ঠিক আছে, রিসেন্টলি জয়েন করেছে টেকনিশিয়ান গ্রেড 3 তাই গ্রেড 3 তে। তো ভাই তোমার নাম বলো। আমার নাম শুভজিৎ সিংহ। তোমার যে পোস্টে রয়েছে পোস্টের নামটা বলো। আমার পোস্টের নাম হচ্ছে WBSCTCL টেকনিশিয়ান গ্রেড 3 টেকনিশিয়ান গ্রেড 3। তো অনেকেই তোমরা রেলওয়ে টেকনিশিয়ানের প্রিপারেশন নিচ্ছ, যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছে বিশেষ করে রেলের জন্যই তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো এই ভাইও কিন্তু টেকনিশিয়ান পোস্টে রয়েছে, TCL এ রয়েছে। তো অনেকে TCL কে চেনো, একটা ভালো সংস্থা এবং একটা বেশ আরামদায়ক চাকরি এটা। ঠিক আছে, তো আরামদায়ক কেন বলছি তোমরা পরে বুঝতে পারবে। তো তুমি যেটা বলবে, তোমাকে দেখে সবাই বুঝতেই পারছে তোমার এজ কিন্তু খুব বেশি নয়। তোমার এজ কত? আমার এই ফেব্রুয়ারিতে 23 হবে। মানে তোমরা বুঝতে পারছো 23 বছর এখনো হয়নি। 23 বছর বয়সে যে একটা সরকারি চাকরি পেয়ে দেখিয়েছে, এটা কিন্তু খুব সোজা একটা কথা নয়, এটা তোমরাও কিন্তু জানো ভালোভাবে। তো আমরা এখানে কথা বলতে বলতে জানার চেষ্টা করব যে তুমি কি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলে, মানে তোমার কোয়ালিফিকেশনটা কি বলো। আমি মাধ্যমিক দেওয়ার পর HS করেছি সায়েন্স নিয়ে, তারপরে ITI করেছি ইলেকট্রিশিয়ান ট্রেডে। ইলেকট্রিশিয়ানে ITI 2 বছরে করেছে। 2 বছর করেছি। তো ইলেকট্রিশিয়ান করার পরে যেটা মানে আমার খুব জানতে ইচ্ছা করে এটা, বা মানে অনেকেই প্রশ্ন করে কাজ করতে করতে চাকরি পাওয়া যায় কিনা। তো আমি যতদূর শুনেছি তুমি কাজই করতে, কাজ করতে করতে প্রিপারেশন নিয়েছিলে। তো একটু সেই ব্যাপারে বলো, মানে তোমার সেই স্ট্রাগল পিরিয়ডটা বলো। মানে কাজ করেছো মানে এরকম তো নয় যে আরামে একটা ডিউটি করেছো বা আরামে করেছো, চাকরি পেয়ে এরকম একটা স্ট্রাগল পিরিয়ড কিন্তু তোমার কাটাতে হবে অবশ্যই। তো সেটা একটা দুটো তুমি একটু বলার চেষ্টা করো, মানে কিভাবে তুমি ডিউটি যেতে, কিভাবে মানে ITI করার পরেই তুমি যে চাকরিটা পেলে সেখান থেকে একটু শুরু করে বলো তোমার জার্নিটা। আচ্ছা, আমি ITI করতে ঢুকেছিলাম 2018-তে, আর শেষ হওয়ার কথা 2020-তে। তোমরা সবাই জানো যে লকডাউনের জন্য সবকিছু পিছিয়ে গেছিল। 2021-এ রেজাল্ট আউট হয়েছিল। এবার করোনার সময় থেকে আমি প্রিপারেশনটা মেন চালু করি। 2021 সালে আমার তো আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এবার বাবার হার্টের অপারেশন ছিল, সেই জন্য আমি একটা প্রাইভেটে কাজে আমাকে ঢুকতে হতো, টাকা তো বাড়িতে দরকার। তারপরে আমি টিটাগড় বাবান্স নামে একটা কোম্পানিতে ঢুকেছিলাম। সেখানে আমি সবসময় কিরকম করি, আমার বরাবরই লক্ষ্য ছিল একটা সরকারি চাকরি। মামাও চাকরি করে সরকারি, যাই হোক লক্ষ্য একটা সরকারি চাকরি ছিল। ওখানে অনেকে মানে কাজ করেছে, আমি সেই কাজে ফাঁকিই করতাম টিফিন টাইমে। আমি তো মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে ছিলাম, তোমরা সবাই জানো যে মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে কাজের চাপটা একটু কম থাকে। সেই ফাঁকে আমি কিভাবে যে কোনো ডাউনলোড করা PDF, সে টেকনিক্যালি হোক আর নন টেকনিক্যাল হোক, কিভাবে সেটাকে মানে সবসময় ওর মধ্যে থাকতাম। অনেকে দেখে ঠাট্টা করতো দাদা যে সরকারি চাকরি এখনকার দিনে হয়, এখনকার দিনে হয়, এই কটা কম ভ্যাকেন্সি রয়েছে, প্রাইভেট একটা অবস্থা হয়ে আছে। অনেক কথা বলবে, আমাদের কথা বলবে। সবথেকে বড় তোমার মাথায় এটাই ঢুকেছিল যে আমার একটা সরকারি চাকরি পেতে হবে। এই যে মোটিভেশনটা তোমার ভেতরে ছিল যে আমার একটা চাকরি পেতে হবে, এখান থেকে বেরোতে হবে এবং এই লাইফটা থেকে বেরিয়ে আমার একটা সিকিউর লাইফের দিকে যেতে হবে, এটা আমাদের কাজ করতো। এরপরে আমি অনেক কোম্পানিতে ঢুকেছি। তারপরে একটা বেলুরমাঠে একটা কোম্পানি আছে, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওখানে আমি শুনেছিলাম যে ওখানকার দাদারা, মানে আমাদের কলেজের অনেক দাদা অ্যাপ্রেন্টিস পেয়েছিল ওখানে, ওই দাদারা ওখানে গিয়ে বসে থাকতো, মানে প্রিপারেশন নিত। আমারও তখন লক্ষ্যটা হয়ে গেছে ওখানে ঢুকে পড়াশোনাটা চালু করবো। এবার ওখানে ঢুকে ধরো অ্যাপ্রেন্টিস এরকম চাপ থাকে না, 8টায় ডিউটি, ওই সময় ঢুকলাম, ঢুকে একবার চাটা খেয়ে এবার সবাই কাজ চলে গেল, এবার কাজের ফাঁকা আমি করতে বসে গেলাম। কি করতাম না, সায়েন্স স্যারের ম্যাথের ক্লাস করলাম। সায়েন্স স্যার আমি অলরেডি ইউটিউবে সাজেস্ট করে বলেছো, দেখেছি তোমার ভিডিওতে। সায়েন্স স্যারের ক্লাস করতাম, তারপরে একটা GI ক্লাস করে দিলাম। এই করে আবার মাঝে ফাঁকা টাইমে এবার কাজ কি মেনটেন্সে কাজ হচ্ছে দেখতে চলে গেলাম। এবার এইরকম তো দেখো প্রাইভেট কোম্পানি চলে না, ইনচার্জের থেকে অনেক কথাও শুনেছি, গালিও শুনেছি। ঠিক আছে, অনেক তখন মানে বাড়ি আসতাম যে মনে হতো এইরকম, আমার তো বরাবরই সরকারি চাকরির একটা ইচ্ছা, এবং প্রাইভেটে ঢুকলে কি করে, এটা নয় অ্যাপেন্ডিস হলে চলে যাচ্ছে। অ্যাপেন্ডিস মিটতে তো অনেক প্রিপারেশন হলো, DRDO-টা 0.74 জন্য হলো না, তখন খুব খারাপ লেগেছিল। এবার তারপরে আমি একটা জুট মিলে ঢুকলাম, কিছুদিন 1 মাস করলাম, সেই মন টিকছে না, বরাবরই সরকারি চাকরি একটা। তারপরে ফ্লিপকার্টের কাজে ঢুকেছি, ফ্লিপকার্টে 1 মাস করলাম, 1 মাস করার পরে শালিমার ওয়্যারস ইন্ডাস্ট্রিজ লিমিটেড উত্তরপাড়া,
ওখানে ঢুকলাম, কিন্তু সেই ইনচার্জ আছে যারা, ইঞ্জিনিয়ার যারা আছে তারা, ওরা বলতো যে কাজ ফাজ কিছু না, জীবনে কি উন্নতি করবে। তো আমার তখন সরকারি যাবি, তুমি একটা পাড়ার একটা ছেলে পেয়েছিলে, গেছিলাম, তারপরে আরো অনেক বন্ধু পেয়েছে, অনেক দাদারা পেয়েছে। সেই কথা শুনতাম, বাড়িতে আসতাম, সেই বাড়িতে সে কাকে দুঃখের কথা বলবো মাকে বলতাম, বলে কি করবো, একটা তো কাজ করতে হবে। এবার যেহেতু আর্থিক অবস্থা অতটা ভালো নয়, তোমার একটা এরকম এই চলে আসছে যে বাড়িতে আমি বাড়ি সাপোর্ট দিতে হবে। 10-12 হাজার টাকা যা স্যালারি পাই পুরোটা দিয়ে দিতাম। বেশিরভাগ ছেলেদেরই তো মেয়েদেরই তো এটা এখন গল্প, যে ব্যাকগ্রাউন্ড ভালো নয়, তার জন্য নিজেকে সাপোর্ট করতে হচ্ছে পরিবারকে, তার সঙ্গে আবার একটা সরকারি চাকরির স্বপ্ন সে দেখছে। তো তোমাকে দেখে কিন্তু এটাই এখানে শিক্ষা নেওয়া উচিত, মানে এই ভাইকে আনার উদ্দেশ্য কিন্তু এটাই, যে অনেকের প্রশ্ন থাকে যে কাজ করতে করতে প্রিপারেশন নেওয়া যায় কি, চাকরি পাওয়া যায় কি, জমি পাওয়া যায়। তো কিন্তু পেয়ে দেখিয়েছে, ঠিক আছে, তোমাদের সামনে তার উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। তো এবার তুমি বলবে যে তুমি যে প্রিপারেশন নিতে কোথাও কোচিং নিয়েছিলে না নিজে সেলফ স্টাডি করতে? দেখো, আমি কোচিং সেন্টারে পড়েছি, তখন স্টাডি সেন্টারে পড়তাম। আচ্ছা, ওখানকার নন টেকনিক্যাল পার্টগুলো ভালো পড়া অবশ্যই, কিন্তু তোমার একটা ভিডিও দেখেছি স্যারের সঙ্গে, স্যারের সঙ্গে ভিডিও দেখেছো, কিন্তু সত্যি বলতে তুমি যদি নিজে না পড়ো না, তুমি যত ভালো কোচিং যাওয়া হবে না, কিছু হবে না। ওইটাই অনেকে কমেন্ট করে দাদা একটা কোচিং এর নাম বলো, কোচিং এর নাম বলো, তখন কোচিং এর নাম বলে দিলে কি কাজ হয়ে যাবে, এরকম নয়, তোমাকে নিজে তো পরিশ্রম করতে অবশ্যই। হবে। হ্যাঁ, তখন স্টাডি সেন্টার অবভিয়াসলি ভালো একটা কোচিং নন টেকনিক্যালের জন্য, কিন্তু স্যার ওখানে মোটিভেশন কথা বলে আমারও কাজে লেগেছে। কিন্তু স্যার যে নোটগুলো দেয় সেগুলো তোমাকে বাড়িতে পড়তে হবে, সময় যে এলপি 5,000 5,500 ভ্যাকেন্সি বেরিয়েছে, এইভাবে মানে ভেঙে পড়লে হবে না। আমার যখন টিসিএল এ টোটাল 25টা সিট ছিল, জেনারেলে ছিল 5টা সিট। তাহলে জেনারেলের 5খানা সিট, শুনতে পাচ্ছ, জেনারেলের 5খানা সিট থেকেও একটা সিট নিয়েছে। এবার ট্রাই করেছিলাম, এই যে যারা বলছে কম সিট কম ভ্যাকেন্সিতে কি হবে, যার উদ্দেশ্য থাকবে সে কিন্তু সে তার পরিশ্রম দিয়ে তার উদ্দেশ্যকে সে পূরণ করবে। তো বই মোটামুটি অনেকেই প্রশ্ন করে কি বই পড়েছিলে, মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি এলপিজি চাকরি করছো, তুমি কি বই পড়েছিলে। তো আমি ভিডিও দিয়ে থাকি যে এই বই পড়েছিলাম, মানে এগুলো আমি পড়ে যাই, বই না যে এই বইগুলো পড়লে চাকরি হবে, পড়েছিলাম, আমি হেল্প পেয়েছিলাম। তো এরকম কিছু কিছু বই তুমি বলতে পারো যে এরকম নয় যে ম্যাজিকের মতো এই বইটা পড়লেই চাকরি হবে, ওরকম ব্যাপার হয় না। তবু তুমি একটা দুটো বই যেগুলো তোমার মনে আছে যে এই বইগুলো পড়ে তোমার হেল্প হয়েছিল টেকনিক্যালটার জন্য। যদি টেকনিক্যালের কথা বলো, আমি টেকনিক্যালটা আমার পড়ার ধরনটা একটু অন্যরকম ছিল সবার থেকে। আচ্ছা, কিরকম ব্যাপারটা হচ্ছে দাদা, আমি কি করতাম, প্রত্যেক চ্যাপ্টার, ধরো ডিসি মোটর, ডিসি জেনারেটর, ট্রান্সফর্মার, অল্টারনেটর, সিঙ্ক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর, প্রত্যেক চ্যাপ্টারে আমি 3-4টে বই থেকে যত ধরনের মানে কোশ্চেন হতে পারে, শুধু নিউমেরিক্যাল না, ওই ব্রড কোশ্চেন গুলো একটা লিস্ট করে ফেললাম 3-4টে বই ঘেটে, ঠিক আছে। আচ্ছা, সেই কোশ্চেন গুলো প্রত্যেকটা বই থেকে নিজের নলেজ অনুযায়ী একটা তৈরি করলাম, ঠিক আছে। এবার তুমি দেখবে একটা মোটামুটি একটা নলেজ তৈরি হবে, তুমি যে কোনো প্রশ্নই করতে পারবে। মানে কনসেপ্ট আগে বিল্ড আপ, কনসেপ্টটা বিল্ড আপ করতে হবে। টেকনিক্যাল ক্ষেত্রে এটাই আমিও বারবার বলি যে কোনো একটা বই নয়, আগে নিজের কনসেপ্ট বিল্ড আপ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, যেমন বললে যে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, টপিক ধরে ধরে আগে কনসেপ্ট ক্লিয়ার করলে তোমার যে কোনো বই বললেই কাজ হয়ে যাবে। ওইটাই। আর নন টেকনিক্যাল বলো, আর টেকনিক্যালে আর কে রাজপুতটা ফলো করতাম, ওটাকে এমসিকিউ গুলো পড়বে। আর কে রাজপুত, হ্যাঁ, আর কে রাজপুত। চলো। আর মানে তো ইমেল আনোয়ালি, মেহতা গুপ্তা, নিমি, সবগুলো ফলো করতাম। নন টেকনিক্যাল বলতে রুসেন বই কিনেছিলাম জিকের জন্য, কিন্তু সত্যি বলতে সেইভাবে পড়া হতো না। নোটস মানে ইউটিউব থেকে নানা রকম নোটস ফলো করতাম। এখন ইউটিউবে প্রচুর কন্টেন্ট, বারবার আমি বলি। আর তখন স্টাডি সেন্টারে জিকে নোটস গুলো পড়তাম, এই সবগুলি পড়তাম। আর ম্যাথ, দেখো ম্যাথ জিআই এর জন্য তুমি একটা ফার্স্টে তুমি চ্যাপ্টার ওয়াইজ মোটামুটি কিছু টাইপের অঙ্ক তৈরি করে নাও, সেই বীজগণিতই হোক বা পাটিগণিতই হোক বা জিওমেট্রিক যে কোনো মানে ম্যাথের একটা কনসেপ্টটা তৈরি করে নাও। অনেকে কি করে, সেই নিমেষ অঙ্ক একটা বই ছিল, ওই বইটার সাথে পুরো একদম পুরো মানে সূত্র মুখস্থ করার মতো ব্যাপার, কিন্তু ওইরকম করলে হবে না, ওরকম করলে হবে না, সূত্র মনে থাকবে না। ব্যবহার করতে হবে কি, তুমি এমন ভাবেই মানে তৈরি করো নিজেকে, প্র্যাকটিস করতে করতে দেখে বলে দিতে পারবে, এই মাথার মধ্যে ক্যালকুলেশন হয়ে যাবে, অঙ্কটা এইভাবে করতে হবে। আর তবে হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার একটু প্রবলেম হতো, কারোরই পড়তে ভালো লাগে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে থাকে না সবার ক্ষেত্রে, প্রত্যেকদিন চেঞ্জ হচ্ছে, কিন্তু পড়তে তো হবেই, চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট করে করতেই হবে। তুমি তপগুলো যে পড়তে, হ্যাঁ, মানে স্যার যে মোটিভেশন গুলো তোমাদের দিত, তো সেখান থেকে তুমি কিভাবে একটু মানে বলো, মানে অনেকে জিজ্ঞেস করে, আমার পার্সোনালি জিজ্ঞেস করে যে কোন কোচিং এ যাবো, কি যাবো। তো আমি এখানে কোচিং এর প্রমোশন করতে চাইছি না, আমি স্যারের ব্যাপারে, মানে স্যারের ভিডিও আমি নিজেও দেখে মোটিভেট হতাম, যখন আমি চাকরি পাইনি তার আগের কথা বলছি, মানে ভিডিওগুলো দেখে মোটিভেট হতাম। তো এইগুলো তোমার স্যারের যে কথাগুলো তোমার কতটা মোটিভেট করতো? স্যারের কথাগুলো বলতে স্যার নানা রকম কথাই বলেন, আমি যেটা ওখানে বলেছি। সবচেয়ে বড় ব্যাপার, ইন্টারভিউ এর সময় আমি মার্কসটা, সবাই ভিডিওটা যদি দেখে থাকো দেখবে, যে এক র্যাঙ্ক করেছিল তার ছিল 75 মার্কস টিসিএল এর রিটেনে, আমরা পেয়েছিলাম 63 পেয়েছিলাম। এবার ওই সময় স্যারকে বলেছিলাম, স্যার এই তো অবস্থা, স্যার আমার কি হবে, এত কম নম্বর থেকে নম্বরের ডিফারেন্স ভালো হবে কি? বলছে তোর এখন কিছু সব দেখার দরকার নেই, তোর উদ্দেশ্য হচ্ছে তুই রিটেন, তোর হাতে কিছু নেই, রিটেনটা তুই যত সম্ভব চেষ্টা করে তুই যতটা পেরেছিস করেছিস, এবার তোকে ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে। স্যারের এই কথাটা শুনে আবার পড়াটা চালু করলাম। সুতরাং তুমি কি হয়ে গেছে না হয়ে গেছে ভেবে লাভ নেই, যেটা তোমার হাতে আছে সেটা দিয়ে তোমাকে সাফল্যের সাম্রাজ্য করে তুলতে হবে। একদম। তো পিসিএল এর টেকনিশিয়ান হতে গেলে কি যোগ্যতা লাগে, স্টেপ গুলো কি কি রয়েছে, মানে পরীক্ষার যে স্টেপ, প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে কি রয়েছে ইন্টারভিউ রয়েছে, সেইগুলো একটু খালি বলো। পিসিএল এর যে টেকনিশিয়ান গেটটি পরীক্ষাটা হয়,
ওটাতে কোয়ালিফিকেশনটা হচ্ছে 10th আর আইটিআই ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। আর ওটাই দরকার লাগে। আর ওখানে পরীক্ষার মধ্যে হচ্ছে রিটেন হয়, রিটেনে 60 নম্বর টেকনিক্যাল থাকে আর 40 নম্বর নন টেকনিক্যাল থাকে। এবার নন টেকনিক্যালটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের তুমি বাসিন্দা কিনা সেটা প্রুভ করার জন্য কিছুটা বাংলা পোর্শন থাকে, ওই নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকে, ওই ওটাই এমসিকিউ টাইপের থাকে, পুরো এমসিকিউ। আর অনলাইন হয় নাকি অফলাইন? না, সিবিটি অনলাইন থাকে, কম্পিউটার অনলাইনে পরীক্ষা হয়। অনলাইন পরীক্ষা, তারপর পরীক্ষা হয়ে গেল, তারপরে পরীক্ষায় সিলেকশন হলে তুমি ইন্টারভিউর জন্য সিলেক্ট করলে ইন্টারভিউটা খুব ভ্যারি করে, কারণ ইন্টারভিউ ওরা একটু নলেজটা দেখে তোমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিছু আছে কিনা। সুতরাং সেই ক্ষেত্রে তুমি ভালো করে থিওরিক্যাল নলেজ তৈরি করলেও সেটা খুব ভালো হবে। আচ্ছা, তুমি যে কাজ করতে সেইখানে ওইটার অ্যাডভান্টেজ কিছু পেয়েছিলে এখানে, মানে ইন্টারভিউতে গিয়ে এমন কিছু হয়তো প্রশ্ন যেটা তোমার প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে এসে গেছে, তুমি সেই ধরনের কিছু করেছো এরকম কিছু? দেখো দাদা, ওখানে হচ্ছে ইন্টারভিউয়ের আমি ইন্টারভিউতে যেদিকে চালিত করবো সেদিকে যাবো, যেটা দেখলাম। আমি ওখানে বলেছিলাম আমি হিন্দালকোতে অ্যাপেন্ডিক্স করেছিলাম, ওখানে কি কি প্র্যাকটিক্যাল করেছিল সেই সম্বন্ধে বলেছিল, আর থিওরিটিক্যাল কিছু সিম্বল টিম্বল আছে। যেহেতু তুমি হিন্দালকোটাই ওদের মাথায় ফিট করে দিলে, আমি ওখানে এটা করেছি, তোমরা সেই রিলেটেড প্রশ্ন তোমার পড়ে গেছে, তুমি করেছো, তুমি উত্তর দিয়েছো, খুব একটা টাফ ব্যাপার ছিল না। তো ইন্টারভিউ সম্পর্কে দেখো ছোট্ট একটা কথা বললো কি, যে ইন্টারভিউয়ে তুমি কোন দিকে ইন্টারভিউটাকে নিয়ে যেতে চাইছো। তোমার হয়তো অনেক কিছু কোয়ালিফিকেশন আছে, কিন্তু তুমি এমন একটা কিছু হাইলাইটেড করলে যেটা তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, তুমি কনফিডেন্স পাবে। যেমন হিন্দালকোতে অ্যাপ্রেন্টিস করেছে, সেটাই ওর তোমার কনফিডেন্স বেশি ছিল, সেটাও তুলে ধরেছে, সেখান থেকে ওকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করেছে, ও কিন্তু উত্তর দিয়েছে। তো এটা একটা ভালো জিনিস তোমরা জানতে পারলে। এবার নেক্সট টার্গেট কি তোমার, তুমি কি করতে চাইছো? যেহেতু তোমার বয়স অনেক কম, এখন অবশ্যই সবাই যারা ভিডিও দেখবে সবাই অবশ্যই লক্ষ্য রেল। দাদা আমার পাশে যিনি বসে আছেন, ইনি লোকো পাইলট সবাই ড্রিম জব, কিন্তু আমার তো চোখে পাওয়ার আছে, আমি ওই জন্য ফর্মটা ফিল আপ করিনি আপাতত। টেকনিশিয়ানটা লক্ষ্য আছে, দেখা যাক, চেষ্টা করি, পুরোবার ইচ্ছা আছে। টিসিএল মেডিকেলটা কেমন ছিল? তুমি মেডিকেলটা আগে আমার ফোন করেছিলে যে দাদা মেডিকেলের জন্য ভয় লাগছে, কি হবে না হবে, তো মেডিকেলের প্রসিডিউরটা একটু বলো। টিসিএল মেডিকেল বলেছিলেন খুব একটা চাপ হয় না, তো তুমি একটু খালি বলে দাও। ওখানে চোখের পাওয়ার থাকলে কোনো অসুবিধা হয় না, যেমন নর্মাল টেস্ট হয়, কোনো অসুবিধা হয় না, 6/6 দেখা হয় না। ওখানে কি কি টেস্ট হয়েছিল? মোটামুটি ইসিজি হয়েছিল, ইউরিন টেস্ট হয়েছিল, চেস্ট এক্সরে হয়েছিল, আর আই টেস্ট হয়েছিল যেটা হয়, আর ব্লাড টেস্ট নেওয়া হয়েছিল। আর এমনি সাইকো বলতে দাদা যেটা রেলে হয় ওটা নয়, সাইকোলজিস্ট থাকে, তার সঙ্গে তুমি কথা বলে বুঝে যাবে মানে কোনো সমস্যা আছে কিনা, মেন্টালি কোনো প্রবলেম আছে কিনা, সেটা ওরা একজন দেখে না, কথাবার্তা বলে। এমনকি ওখানেও বলেছিল যে তুমি অনেক কম তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছো, খুব ভালো হসপিটাল। এখানে মেডিকেল হচ্ছে, কোথায় মেডিকেল হয়েছিল? রুবি জেনারেল হসপিটাল কলকাতা। আচ্ছা, তো দেখো শুনতে পেলে পুরো সবটা কিন্তু তোমরা শুনতে পেলে, এরকম নয় যে সাজিয়ে গুছিয়ে কথা বলছি, আমরা একদম ন্যাচারাল কথা বললাম। তো এখান থেকে কিছুটা মোটিভেশন নেওয়ার চেষ্টা করো। দেখো 5টা সিট থেকেও কিন্তু একটা সিট নিয়েছে, তো সিট সংখ্যাটা অবশ্যই ম্যাটার করে, যে সিট সংখ্যা কম থাকলে কম্পিটিশনটা বেশি হয়। কিন্তু সেখান থেকেও তুমি যদি মনে করো যে আমি কিছু করে দেখাবো, দেখো ওর মাথায় কিন্তু অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু ওর মাথায় একটা জিনিস ঢুকেছিল, আমার সরকারি চাকরি পেতে হবে। ওর মাথায় মানে ওই ড্রিমটা ওকে ভাবাচ্ছিল বারবার করে, আর সেটার জন্য কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছিল, বসেছিল না, কিন্তু ও কন্টিনিউয়াসলি নিজের কাজটা করে যায়, কখনো থেমে থাকেনি। তোমাদেরকে বারবার ভিডিওতে আমি বলি যে দেখো ঠিক আছে, তুমি টুইটার ক্যাম্পেইন করছো, তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো, সবকিছু করছো, ঠিক আছে, পড়াটা থেকে বেরিয়ে যাও না, পড়াটা বজায় রাখো। বাকি আর একটা পার্সোনাল প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে প্রেম টেম করেছো কি, সেটা বলো। কি কেস, মানে এখন সবার একটা মানে বিশেষ করে এই ইয়াং জেনারেশন সবার এই সমস্যাটা থাকে যে কিভাবে এই প্রেমের দিকটাকে মেনটেন করবো, কিভাবে পড়াশোনা করবো, কেরিয়ার দেখবো। তো তোমার ক্ষেত্রে এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে কি? এটা একদম মানে ভিডিও শেষে একটু মজা করে আলোচনা করছি। দেখো আমার জীবনে কেউ নেই, ছিল না, ঠিক আছে। তবে হ্যাঁ, প্রেম অবশ্যই করতে পারো। হ্যাঁ, প্রেমের সাথে সাথে এদিকটা যেন চালাতে পারো, তুমি যার সাথে প্রেম করবে সেই জন্য তোমাকে এইসব দিকে চলতে মানে প্রেম করাটা খারাপ নয়, ঠিক আছে, অবশ্যই করো, কিন্তু এদিকটা বজায় রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই 12th সিনেমাটা দেখেছো, তাদেরকে আরো মোটিভেট হয়েছে, ভিডিও দেওয়া আছে। নেক্সট টার্গেট তাহলে অবশ্যই পড়াশোনা চলছে। আচ্ছা, কাজের ওখানে এখন যেখানে রয়েছো, কাজ করতে করতে পারছো, কোনো অসুবিধা নেই তো? সময় পাও তো? সময় পাচ্ছি তো, হ্যাঁ। তো আমি চাপ সেরকম থাকে না, ব্রেকডাউন হলে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল এমনি এমার্জেন্সি একটা ব্যাপার, সবসময় তুমি ঘাটাঘাটি করবে। হ্যাঁ, মানে সাব স্টেশনে রয়েছে, আমি বাঁকুড়া 132 কেবি সাব স্টেশন, বাঁকুড়া। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে, আরো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, দেখাবে, ঠিক আছে। অনেক কিছু আশা করছি জানতে পেরেছো তোমরা এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এবং ও যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে এরকম নয়, ঠিক আছে, মানে ওর অবস্থা আর ওর অবস্থায় ওই কিন্তু তাড়িয়ে চলেছে যে আমাকে এই কঠিন অবস্থা থেকে বেরোতে হবে, তাই না? তুমি যে বললে যে দুঃখগুলো কাকে বলবো, মাকে এসে বলতাম, মায়ের চোখের কষ্টটা আমি নিজেও বুঝি, আমার অবস্থা তুমি জানো। তো সেই এটা একটা না তাড়ায় যে এই কষ্টটা দূর করতে হবে মা বাবার, তো এটা কোথাও না কোথাও আমি আমার মনে হয় তোমাকে এটা ভাবিয়েছে যে না আমার মায়ের বাবার কষ্ট দূর করতে হবে। ওই ইঞ্জিনিয়ারদের ঝাড় খেয়ে আসতাম পড়ার জন্য, আর মায়ের কাছে দুঃখ করতাম, মাও কষ্ট পেতাম, তখন ভাবতাম কি করে একটা চাকরি পাওয়া যায়।
ফাইনালি এটা চলো, তোমার জন্য শুভকামনা রইলো, তুমি আরো এগিয়ে যাবে, তোমার যেখানে যেখানে সমস্যা হবে আমার ফোন যেমন করবে, আমি তোমার গাইড করবো, কোনো অসুবিধা নেই। বাকি তোমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? বাকি রেলের জন্য গাইড যেমন আসবে, নেক্সট আমি একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ইন্টারভিউ আনার চেষ্টা করবো চ্যানেলে, ঠিক এরকমই মানে মজা করে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ। ধন্যবাদ। চলো।